শুরুতেই শিরোনাম। কাটমানির টাকায় কম্বল দিচ্ছি, আরাবুলকে নিশানা করতে গিয়ে বেফাঁস শওকত মোল্লা। সেই বিচারকের মৃত্যু 10 বছর পর হঠাৎ মনে করালেন মহুয়া, তোলপাড় সংসদ। কুকুর ভিখারিদের আশ্রয় ফুটপাতে, বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। ভারত ঘৃণা চরমে, এবার বাংলাদেশ থেকে ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ার হুমকি। কলকাতা দখলের ডাকের পর ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, বিএনপি নেতার প্রকাশ্যে হুঙ্কার। অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, বিরাট রায় সুপ্রিম কোর্টে, তোলপাড় রাজ্যে। সন্দীপ অভিজিৎ জামিন পেতে মুখ খুললেন তিলোত্তমার মা, কোথায় ঘুরল খেলা। সংসদে ক্রমশ শক্তিশালী হচ্ছে বিজেপি, কিন্তু নির্বাচন ছাড়াই কিভাবে বাড়ছে সাংসদের সংখ্যা। সিকিমের মতো বাংলাদেশেও দখল নিতে চায় ভারত, 24 ঘন্টার মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করুন, দাবি উঠল ঢাকায়। বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে নিষ্ক্রিয় বাংলা, রাজ্যকে আক্রমণ হিমন্তের। শুরু হলো কৃষকদের দিল্লি চলো অভিযান, শম্ভু সীমানায় পুলিশি প্রহরা, অম্বালায় বন্ধ হলো ইন্টারনেট। এটা সংবিধান, সংঘের বিধান নয়, সংসদে মোদীকে তোপ প্রিয়াঙ্কার। কোচবিহারে প্রায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির 24 তৃণমূল সদস্যের পদত্যাগ। 1000 ভুলে যান, মাসে মাসে 2100 টাকা করে পাবেন মহিলারা, নববর্ষের আগেই ধামাকা প্রকল্প। রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ বানাবেন না, চরম হুঁশিয়ারি দিয়ে দিল বিএনপি, ইউনূসের খেল খতম। কড়া নজর রাখছেন বাইডেন, সব দায় ইউনূস সরকারের, বাংলাদেশকে হুঁশিয়ারি আমেরিকার। দল বদল, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন 3টে দাপুটে নেতা, তোলপাড় রাজ্য রাজনীতি। সিবিআইকে জবাব দিতেই হবে, সন্দীপ জামিন পেতে রাজপথে গর্জন, বাম কংগ্রেসের পথে চিকিৎসকেরাও। সম্মানীয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশ ইস্যুতে এবার সরব হলেন দিলীপ ঘোষ। বিগত বেশ কয়েকদিন ধরেই ওপার বাংলা এবং এপার বাংলার রাজনীতিবিদদের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। এবার সেই ধারা বজায় রেখে সুর চড়ালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। জলপাইগুড়িতে চায়ে পে চর্চা থেকে তীব্র আক্রমণ শানান তিনি। কয়েকদিন আগে 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন ওপার বাংলার এক প্রাক্তন সেনাপ্রধান। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এবার বাংলাদেশকে নিশানা করলেন দিলীপ। জলপাইগুড়িতে চায়ে পে চর্চা থেকে দিলীপ বলেন, সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, ভিখারিদের আশ্রয় ফুটপাতেই হয়। এর পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলকেও সংখ্যালঘু তোষণ নিয়ে একহাত নেন তিনি। পদ্ম নেতা বলেন, সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোমা ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার সাহস নেই তৃণমূল কংগ্রেসের। এখানেই না থেমে তৃণমূলের বিরুদ্ধে উত্তরবঙ্গের জড়বিন্যাস পরিবর্তনের গুরুতর অভিযোগও আনেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি দাবি করেন, মালবাজার পৌরসভা আফগান নাগরিকদের জন্ম মৃত্যু শংসাপত্র দিয়ে দেশের সুরক্ষা বিঘ্নিত করছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেতারা হাজার হাজার কোটি টাকা আয় করছেন। তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে একদিন আগেই জামিন পেয়ে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আদালতের রায়ের পর সিবিআই এর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা বাবা। 90 দিন কেটে গেলেও কেন সিবিআই চার্জশিট দিতে পারলো না, সেই প্রশ্ন জোরালো হয়েছে। রায়ের পর 24 ঘন্টা কাটতে না কাটতে কলকাতার রাস্তায় ফের আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। বাম থেকে কংগ্রেস প্রায় সব বিরোধী দলের কর্মীদেরই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা গেল। নিজাম প্যালেসের সামনে এ তো একেবারে রণক্ষেত্র। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হলো কংগ্রেসের কর্মীদের। অন্যদিকে ধর্মতলায় প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে চিকিৎসক সংগঠনগুলিকেও। করুণাময়ীতে প্রতিবাদ মিছিল করতে দেখা গেল এসইউসিআইকে। অন্যদিকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি করল সিপিএম এর ছাত্র সংগঠন। বাংলাদেশের পরিস্থিতির উপরে কড়া নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হলে তার দায় নিতে হবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। বাংলাদেশকে এরকমই কড়া বার্তা দিল
হোয়াইট হাউস আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা জন কির্বি বৃহস্পতিবার জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। আইন প্রণয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছি। তবে বাংলাদেশের সর্বস্তরের নেতৃত্বকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, সমস্ত ধর্মীয় সংখ্যালঘু এবং জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশী যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকে সুষ্ঠুভাবে নিতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুর নিপীড়ন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো আমেরিকাতেও প্রতিবাদ দেখা গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা হোয়াইট হাউসের সামনে থেকে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে মিছিলও করেছেন। সেই মিছিল থেকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংখ্যালঘু নিপীড়ন বন্ধ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে অনুরোধ করা হয়। পাশাপাশি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে আমেরিকায়। বাংলাদেশের ঘটনা নিয়ে মার্কিন সেনেটের সরব হন ভারতীয় বংশোদ্ভূত সদস্য রাজা কৃষ্ণমূর্তি। লোকসভায় বড় বিতর্কের মুখে পড়তে হয়েছিল মহুয়া মৈত্রকে। সাংসদ পদ থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে। আবারও সংসদে বক্তব্য রেখে শিরোনামে মহুয়া। 10 বছর আগের বিচারকের মৃত্যু ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, গতকাল তা আরও একবার সংসদে উত্থাপন করলেন মহুয়া। জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। একটি স্পর্শকাতর রাজনৈতিক মামলা চলাকালীন ওই বিচারকের মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল 2014 সালে। সুপ্রিম কোর্টে পৌঁছেছিল বিষয়টি, যদিও সুপ্রিম কোর্ট শুনানির পর জানিয়ে দিয়েছিল অভিযোগের পেছনে যথেষ্ট যুক্তি নেই। স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল ওই বিচারকের। গতকাল ওই প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন মহুয়া মৈত্র। তিনি দাবি করেন বিজেপি বিরোধীদের স্বর রুদ্ধ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে নিশানা করে। এরপরই পাল্টা জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু। দাবি করেন সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়ে যাওয়া মামলার কথা তুলেছেন তৃণমূল সাংসদ। মহুয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও কার্যত হুঁশিয়ারি দেন রিজিজু। বাদানুবাদ চরমে পৌঁছানোর হস্তক্ষেপ করেন স্পিকার ওম বিড়লা। মহুয়ার বক্তব্যের পেছনে কি প্রমাণ আছে তা জানতে চান তিনি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও এদিন জবাব দেন মহুয়াকে। তিনি মনে করিয়ে দেন, শুধু এই একটাই বিষয় নয়, প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সমালোচনা করেছিলেন মহুয়া। রিজিজু যে হুঁশিয়ারি দিয়েছেন তার রেকর্ড থেকে মুছে ফেলার কথা বলেছেন স্পিকার। তবে রিজিজুর স্পষ্ট বক্তব্য, মহুয়া যা বলেছেন সেটা ঠিক নয়, তাই পদক্ষেপ করা হবে। অভিযোগ খুবই গুরুতর বলে মন্তব্য করেন তিনি। যত দিন যাচ্ছে ততই বাড়ছে বৈরিতা। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার বাদানুবাদে উত্তপ্ত হচ্ছে ভাঙড়ের রাজনীতির আঙিনা। মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম হচ্ছে এলাকা। তারই মাঝে আরাবুলকে নিশানা করতে গিয়ে কাটমানি নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন শওকত মোল্লা। গতকাল দিনভর খোলা আকাশের নিচে বসে অফিস করেন আরাবুল ইসলাম। বিজয়গঞ্জ বাজারে পঞ্চায়েত সমিতির অফিসে দিনভর এই নাটকের পর সন্ধ্যায় ওই বাজারে আসেন শওকত মোল্লা। তিনি তৃণমূল কর্মীদের নিয়ে একটি কর্মী সভা করেন এবং সেই সভায় আরাবুলের প্রতি ইঙ্গিত করে বলেন, আরাবুল পঞ্চায়েত সমিতিতে থেকে লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছেন। শওকত মোল্লার অবশ্য দাবি করেন তিনি কাটমানির টাকায় গরিবদের কম্বল বিতরণ করছেন। তার পাল্টা বলতে গিয়ে আরাবুল বলেন, শওকত যে কম্বল গেঞ্জি ছাতা বিতরণ করেন সেখান থেকে লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ঢোকান। শওকতের স্ত্রী শ্যালক ভাই সকলের নামে একাধিক কন্ট্রাক্টরের লাইসেন্স আছে। কন্ট্রাক্টরের করলে দলের পদে থাকা যায় না, এটা দলনেত্রীর নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি, অবশেষে জামিন। নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী 1 ফেব্রুয়ারি 2025-এ ইডি মামলা থেকে জামিন পাবেন পার্থ, জানালো সুপ্রিম কোর্ট। 31 ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। যদিও সিবিআই মামলাও রয়েছে, তাই এখনই জেল মুক্তি নয় পার্থর। সুপ্রিম কোর্টের নির্দেশ, জানুয়ারি মাসের 3য় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে এ বিষয়ে ট্রায়াল কোর্টের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ আগেই করা সম্ভব হয়, তাহলে 1 ফেব্রুয়ারির আগে ইডি মামলায় জামিন পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সংসদে প্রথম ভাষণে সকলকে মুগ্ধ করেছেন ওয়ানরের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। শাসক বিরোধী দুপক্ষকেই এদিন দেখা গিয়েছে চুপ করে বসে মন দিয়ে তার কথা শুনতে। প্রিয়াঙ্কা
দীপ্ত ভাষণের নানা প্রসঙ্গই উঠে আসছে আলোচনায়। সবচেয়ে বেশি যে উক্তিটি নিয়ে আলোচনা চলছে তা হলো এটা সংবিধান, সংঘের বিধান নয়। প্রিয়াঙ্কার দাবি 2024 লোকসভা নির্বাচনে আসন হারিয়ে বিজেপি বুঝতে পেরেছে সংবিধান বদলানো যায় না। ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার 75 বছর পূর্তি উপলক্ষে এদিন লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানে সাংসদ হিসাবে প্রথমবার বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা। গৌতম আদানি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের হুমকি সমস্ত ইস্যুতেই মোদী সরকারকে তুলোধনা করেছেন তিনি। সাংসদ হিসাবে লোকসভায় প্রথম ভাষণ দিতে গিয়ে 2017 সালের উন্নাও ধর্ষণ এবং 2020 সালের হাথরসের গণধর্ষণের কথাও বলেন তিনি। বিজেপিকে তোপ দেগে কংগ্রেস সাংসদ বলেন, গত 10 বছরে সংবিধানের রক্ষা কবচ দুর্বল হয়েছে। যদি এবারের নির্বাচনে এনডিএ আরো বেশি আসন পেত তাহলে নিশ্চয়ই বদলে দিত ভারতের সংবিধান। বাংলাদেশের ডালপালা মেলছে হিন্দু বিদ্বেষের বীজ। প্রতিদিনই চলছে হিন্দুদের উপর নির্যাতন, ভারত বিরোধী স্লোগান, ইসকনকে উপড়ে ফেলার ডাক দেওয়ার পর কলকাতা দখল, ফের ঢাকার রাজপথ থেকে ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছুড়ল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। কিছুতেই কমছে না ভারত বিদ্বেষ। এবার ভারতকে যুদ্ধের হুমকি বাংলাদেশের। হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের প্রতিনিয়ত টার্গেট করা হচ্ছে। সে দেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু অত্যাচারের বিষয়ে নীরব। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিল বাংলাদেশ। দেশবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার ডাক দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। পাশাপাশি তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের মহড়া হিসাবে সকল ছাত্র সমাজকে রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকার এক সভা থেকে ভারতের বিরুদ্ধে এভাবেই হুঙ্কার ছুড়েন তিনি। বিজেপি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এর সদস্য সংখ্যা 10 কোটিরও বেশি। আজ দেশে একটি সবচেয়ে বড় রাজনৈতিক দল। কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে বিজেপি। একই সঙ্গে দেশের প্রায় সব বড় রাজ্যে দলটি ক্ষমতায় রয়েছে। এই পরিস্থিতিতে দলটি জনসাধারণের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছে। এই কারণে সংসদের উভয় কক্ষ, বিশেষ করে রাজ্যসভায় তাদের সাংসদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজ্যসভায় বিজেপির 96 জন সাংসদ রয়েছে। সম্প্রতি মহারাষ্ট্র এবং হরিয়ানায় দলের অসাধারণ জয়ের পরে এই সংখ্যাটি আরও বাড়বে। তবে এর আগেও বিভিন্ন দলের সদস্যরা বিজেপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওড়িশার বিজেপি দলের 2 রাজ্যসভা সাংসদ লোকসভা নির্বাচনের পর মমতা মহান্তি এবং সুজিত কুমার বিজেপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারা বলেছিলেন বিজেপি তাদের মূল আদর্শ থেকে সরে গেছে এবং দলের আত্মসমীক্ষা করা উচিত। এই কারণেই তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইসকন ইস্যুতে ইউনুসের উপরে চাপ বাড়ালো। আগামী 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানালো ভয়েস অব লয়ার্স অব বাংলাদেশের নেতারা। আর তা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি। সংগঠনের দাবি, বাংলাদেশে ইসকন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু তা পারেনি, মানুষ রুখে দিয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টার মধ্যে ইসকন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ভয়েস অব লয়ার্স অব বাংলাদেশ। আর এহেন হুঁশিয়ারি যে নিঃসন্দেহে ইউনুস সরকারের উপর চাপ বাড়াবে তা কার্যত স্পষ্ট। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে বাংলাদেশে। একের পর এক মন্দির জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে আসে সংখ্যাগুরুদের বিরুদ্ধে। এমনকি এই ইস্যুতে বাংলাদেশ হাইকোর্টে মামলা পর্যন্ত হয়, যেখানে ইউনুস সরকার ইসকনকে কড়া ভাষায় আক্রমণ শানায়। শুধু তাই নয়, ধর্মীয় মৌলবাদী সংগঠন হিসাবেও তুলে ধরা হয়। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমাদের টার্গেট রয়েছে 10,000 লাইক ও 3,000 সাবস্ক্রাইব। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।